ধন্যবাদ। আমরা শুরু করি। আজকে সরকারের দিক থেকে যা যা বলার তার একটা বড় অংশ আমরা আসলে জ্বালানি সংকট নিয়ে বলবো। আমি আগেও একদিন বলেছি এবং আমি আপনাদের কাছে একটা অ্যাপিল করি, এই বক্তব্য এবং ব্যাখ্যা একটু জনগণের সামনে আপনারা কাইন্ডলি নিয়ে যাবেন। আপনাদেরকে এই তথ্যটা দিতে হবে। যেমন সংকটের তথ্য আপনারা আনছেন, এটা আছে, এটা এক্সিস্ট করে, কিন্তু এটা কেন হচ্ছে এবং সেটা কতদিন চলতে পারে, এই জিনিসগুলো যদি মানুষকে আপনারা জানান আমাদের জন্য একটু ভালো হয়। আমি আসবো গ্যাসের বিষয়ে, আমি একটু বিস্তারিত কথা বলবো সেটা নিয়ে। তার আগে খুব কয়েকটা মন্ত্রণালয় খুব উল্লেখযোগ্য কিছু জিনিস একটু বলি। খাদ্য মন্ত্রণালয় খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, বাজারে খাদ্যশস্যের মূল্য স্থিতিশীল রাখা এবং কর্মাভাবকালীন সময় নিম্ন আয়ের জনগোষ্ঠীর খাদ্য সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে 1 আগস্ট 2026 থেকে খাদ্য প্রবর্তন কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু হয়েছে। 495টি উপজেলার 55 লাখ কার্ডধারী উপকারভোগী মাসে 30 কেজি চাল প্রতি কেজি 15 টাকা মূল্যে পাচ্ছেন। 6 মাস মোট এটা দেয়া হবে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মার্চ এবং এপ্রিল, যে সময়গুলোতে কাজের সংকট থাকে সেই সময়গুলোতে এটা থাকবে। একই সাথে ফর্টিফাইড রাইস বা পুষ্টি চালও বিতরণ করা হচ্ছে 248টি উপজেলায় 25.29 লাখ উপকারভোগীর মধ্যে এটা দেয়া হবে। আপনারা জানেন এই ফর্টিফাইড রাইসে চালের সাথে বিভিন্ন ভিটামিনস থাকে, ফলে দরিদ্র জনগোষ্ঠী যারা আলাদাভাবে বিভিন্ন সোর্স থেকে তাদের ভিটামিন এবং মিনারেলসের প্রয়োজন মেটাতে পারে না, তাদের জন্য এটা খুবই সুবিধা হয়। খাদ্যভাণ্ডার কর্মসূচির পাশাপাশি সারা দেশে 1108টি কেন্দ্রে দোকান বা ট্রাকের মাধ্যমে ওএমএস কার্যক্রমে নিয়মিত চাল ও আটা বিক্রি হচ্ছে। খাদ্যের মজুদ খুবই ভালো পর্যায়ে আছে। 23,49,385 মেট্রিক টন খাদ্য মজুদ আছে। জ্বালানি খনিজ সম্পদের একটা ছোট স্টেটমেন্ট আছে, সেটা বলি, কিন্তু সংকটটি আমি আবারও বলছি, আমি বিস্তারিত কথা বলবো একটু পরেই। সেটা হচ্ছে, আপনারা জানেন যে তারা একটা স্টেটমেন্ট গতকালকে দিয়েছেন, তার মধ্যে বিশেষ করে অতিরিক্ত বিল বিষয়ক কোনো অভিযোগ যদি কারো থাকে, প্রত্যেক নাগরিক নিশ্চয়ই কেউ যদি এই অভিযোগ থাকে, তাদের উচিত হবে নিকটস্থ যে কর্তৃপক্ষ আছে সেখানে আবেদন করার জন্য। এর আগেও এটা হয়েছে, আমি কিছুক্ষণ আগেই মাননীয় জ্বালানি মন্ত্রীর সাথে কথা বলে এসেছি যে এই ধরনের অভিযোগ তারা তলিয়ে দেখেছেন, কোন সংকট পাওয়া গেলে ব্যবস্থা দিয়েছেন। সুতরাং এক্সট্রা বিলের যে অভিযোগ আছে সেটা ঢালাও ভাবে না করে স্পেসিফিকলি যাওয়া, এবং কোথাও অভিযোগ করতে গিয়ে যদি আপনি ব্যর্থ হয়ে থাকেন, সেই অভিযোগ যদি না নেওয়া হয়ে থাকে সেটা আপনি জানান, কিন্তু অবশ্যই আগে কর্তৃপক্ষের কাছে যান। জ্বালানি মন্ত্রণালয় চাইছেন তারা এই ব্যাপারে আন্তরিকভাবে ব্যবস্থা নিতে, আমরা আশা করছি সেটা করা হবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সেতু কর্তৃপক্ষের কার্যপরিধিতে সোলার প্যানেল, এটাও ইনফ্যাক্ট আমাদের জ্বালানি নিরাপত্তার একটা অংশ, তারা স্থাপন করতে যাচ্ছেন। রেলপথ মন্ত্রণালয় ঢাকা থেকে সিলেট হয়ে জাফলং পর্যন্ত রেলপথ বিস্তৃত করার পদক্ষেপ নিয়েছে, সেটা নিয়ে প্রাথমিক কাজ শুরু হয়েছে। কৃষি মন্ত্রণালয়, আপনারা জানেন কাঁচামরিচের দাম অনেক বেড়ে গেছে। বর্ষার এই সময় প্রতি বছর এটা হয়, আমাদের কাঁচামরিচের ফলন ক্ষতিগ্রস্ত হয়, সবজির দাম একটু বাড়ে। তো টমেটো এবং কাঁচামরিচ আমদানির জন্য পদক্ষেপ নিয়েছে। আশা করা যায় বাজারে কাঁচামরিচের যে মূল্য বৃদ্ধি হয়েছে সেটা সহনীয় পর্যায়ে চলে আসবে। পাট ও বস্ত্র মন্ত্রণালয় আমরা পলিথিনের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব পাট ব্যাগের ব্যবহার এবং বিতরণ বৃদ্ধির জন্য তারা নানা রকম পদক্ষেপ নিচ্ছে। এর বাইরে যেটা আমাদের সরকারি মালিকানাধীন বিটিএমসির অধীনে এবং বিজিএমসির অধীনে যেসব ফ্যাক্টরি ছিল, আপনারা জানেন সরকার এগুলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে এগুলো আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা আশা করি যে এগুলো এবার প্রাইভেটের ইনক্লুড করার কারণে ভালোভাবে অপারেটেড হবে, লাভজনক হবে এবং এর মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত হবে। আর স্থানীয় সরকার মন্ত্রণালয় জাপান আন্তর্জাতিক শহর জাইকার একটা সার্ভে হয়েছিল, তারা আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্নেন্স প্রজেক্টের পারফরমেন্স বেসড অ্যাপ্রোচ মূল্যায়ন করেছেন দেশের সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলোর মধ্যে, এবং এখানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এখানে শ্রেষ্ঠ বা প্রথম স্থান অর্জন করেছে। এই ধরনের প্রতিযোগিতা আমরা আশা করি ভবিষ্যতে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে, সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলোকে নাগরিকদের যথেষ্ট পরিমাণ সেবা দেওয়ার ক্ষেত্রে উদ্বুদ্ধ করবে। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কৃষি ও গৃহকর্মে নিয়োজিত শ্রমিক ব্যতীত ব্যক্তি মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানে নিয়োজিত প্রাপ্তবয়স্ক অদক্ষ শ্রমিক ও তরুণ শ্রমিকের মজুরি পুনর্নির্ধারণ খসড়া সুপারিশ গেজেট আকারে প্রকাশের জন্য প্রেরণ করা হয়েছে। মানে আমরা
একটা অংশের মানুষ এই যে আমরা বলছি, আবারও বলি, কৃষি ও গৃহকর্মে নিয়োজিত শ্রমিক ব্যতীত ব্যক্তি মালিকানাধীন শিল্প নিয়োজিত প্রাপ্তবয়স্ক অদক্ষ তরুণ শ্রমিক, তারা বিভিন্ন রকম ভাবে আমাদের সাথে আমাদের গৃহে বা অন্যান্য জায়গায় কাজ করেন, তাদের মজুরির ক্ষেত্রে তেমন কোনো স্ট্রাকচার ছিল না, সেটা করার জন্য পদক্ষেপ নিয়েছে সরকার। প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ খবর হচ্ছে আগস্টের, আপনারা এর মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং মুখপাত্র যারা মাহাদি আমিনের কাছ থেকে এটা জেনেছেন। আমি আবার একটু জানিয়ে রাখি, আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়া শ্রম বাজার। দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের ঐক্যমত্যের ভিত্তিতে সব খাতের শ্রমিকের জন্য মালয়েশিয়া যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এটা আমাদের জন্য একটা বড় খবর। আমরা এটাও জানি যে অতীতে এই প্রচেষ্টায় নানান রকম অনিয়মের কারণে আমাদের কর্মী যারা যেতে চান তারা নানান হয়রানির শিকার হয়েছেন। এই সরকার এই সব সমাধান করার মাধ্যমেই কর্মী প্রেরণ করতে চায়। আমি আজকে অনেক কিছু স্কিপ করব, কারণ আমরা জ্বালানি নিয়ে একটু বেশি কথা বলতে চাই। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ব্লু ইকোনমি লক্ষ্যমাত্রা অর্জনে পরমাণু ও আইসোটোপ প্রযুক্তির সম্ভাবনা শীর্ষক সেমিনার হয়েছে। আমরা আগেও একদিন জানিয়েছি, এখানেও আছে যে আমাদের উপকূলীয় অঞ্চলের একটা বড় অংশে এই ধরনের তথ্যপত্র আমরা খোঁজ করছি, যাতে ভারী খনিজ এবং এই ধরনের অন্যান্য খনিজ পাওয়া যায়, সেগুলো চিহ্নিত করা এবং সেখান থেকে এগুলো যেন আমরা এক্সপ্লোর করতে পারি সেই চেষ্টা চলছে। যুব ক্রীড়া মন্ত্রণালয় 27 জুলাই কিশোর কিশোরদের ক্রীড়া প্রতিভা অংশ অন্বেষণে যে নতুন করে স্পোর্টস 25-26 হয়েছিল, এটার সমাপনী পুরস্কার বিতরণী হয়েছে। আপনারা জানেন 27 জুলাই মাননীয় প্রধানমন্ত্রী নিজের থেকে এটা পুরস্কার বিতরণ করেছেন। শিশু কিশোর এবং তরুণদের মধ্যে খেলা ছড়িয়ে দিতে চাইছে। পরিবেশ, বন ও জলবায়ু, তারা পরিবেশ সরকারি প্রতিষ্ঠান ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানান রকম আইনি কার্যক্রম চালাচ্ছেন। যেমন এই সপ্তাহের মধ্যে 81টি মামলা দায়ের করা হয়েছে এবং 4,92,200 টাকা জরিমানা পাওয়া গেছে। এরকম তাদের বন্যপ্রাণী উদ্ধার, বনজ সম্পদ উদ্ধার, তাদের যেসব কাজ আছে সেগুলো তারা খুবই এফেক্টিভলি করে যাচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবরের মতো তাদের পুলিশ, ট্র্যাক ফোর্সেস, কোস্ট গার্ড, তারা সবাই তাদের কাজ করছেন ঠিকঠাক মতো। একটা জিনিস একটু জানিয়ে রাখি, সেটা হলো বেশ কিছুদিন আলোচনায় এসছে, কয়েকদিন অন্তত 2 দিন একজন নাগরিকের নিখোঁজ হওয়া নিয়ে একটা প্রশ্ন এসেছিল। তো সেটা নিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড একটা মন্তব্য করেছেন। আমি সেটা একটু পাঠ করি, এটা ইম্পর্টেন্ট, কারণ এই সরকার কোনো এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বা গুমের সাথে জড়িত হতে পারে না। অভিযোগ এসছে, সুতরাং এই ব্যাপারে অবশ্যই সরকারকে বিবৃতি দিতে হবে এবং যারা ভুক্তভোগী আছেন তাদের কাছ থেকে আমি যেটা বলি সবসময়, যে তাদের হারিয়ে যাওয়া স্বজনকে খুঁজে বের করার দায়িত্ব নিশ্চিতভাবে সরকারের। কোস্টগার্ডের যে প্রতিবাদপত্র, তারা বলছেন এখানে আইন ও সালিশ কেন্দ্রের রেফারেন্স দিয়ে প্রথম আলোতে একটা প্রতিবাদ, একটা অনলাইন সংস্করণে একটা রিপোর্ট হয়েছে, নিরপেক্ষ তদন্ত চায় আইন সালিশ কেন্দ্র, এরকম একটা রিপোর্টে সেখানে তারা বলেছেন যে এটা একতরফাভাবে উপস্থাপিত হয়েছে। তারা বলছেন যে বিষয়টি তদন্তাধীন থাকা সত্ত্বেও অভিযোগকে প্রতিষ্ঠিত সত্য হিসেবে তুলে ধরা হয়েছে। কোস্টগার্ড দাবি করছে মিরাজ শেখকে তারা কখনো আটক বা হেফাজতে নেয়নি। অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট ইউনিটের অপারেশনাল রেকর্ড, টহল কার্যক্রম ও অভ্যন্তরীণ অনুসন্ধান পর্যালোচনা করে বাহিনীর সম্পৃক্ততার কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। অভিযোগে উল্লেখিত তারিখে জয়মনির ঘোল এলাকায় কোস্টগার্ডের কোনো অভিযোগও পরিচালিত হয়নি বলে দাবি করা হয়েছে। কোস্টগার্ড মিরাজ শেখ সম্পর্কে আরো কিছু মন্তব্য তাদের আছে, আমি আর এগুলো বলতে যাচ্ছি না, ওইগুলো আপনারা স্টেটমেন্টে পেয়ে যাবেন। এটা স্টেটমেন্ট পাবলিকলি আগেই এসছে। সেটা যাই হোক না কেন, আমি আগেও যে কথাটা বলেছি সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, প্রত্যেকটা এ ধরনের নিখোঁজ তিনি যে কোনো কারণেই হন না কেন, সেটা সরকারের তাকে খুঁজে বের করার দায়িত্ব আছে, সরকার সেই দায়িত্ব নিশ্চয়ই পালন করবে। আবারও যদি নিখোঁজ হয়, সরকারকে যে চাপে রাখা যে তিনি কেন নিখোঁজ হয়েছেন, কোনো বাহিনী নিখোঁজ তাকে নিয়ে গেছে কিনা, এই যে প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে, এগুলোকে আমরা এনকারেজ করি। আমরা মনে করি একটা সমাজে এভাবে চেকস অ্যান্ড ব্যালেন্স বিরাজ করে। জ্বালানি নিয়ে এবার একটু কথা বলি, একটু সময় নেব, তারপর আপনাদের প্রশ্নে যাব। আপনারা জানেন এর আগে একদিন আমি একটা ব্রিফিং এ, সম্ভবত গত ব্রিফিং এ জ্বালানির সংকট নিয়ে কথা বলেছি। আমি আজও আবার একটু বলি, এটা খুবই সত্য কথা। ঢাকার বাইরের অংশে একটা খুব বড় এলাকাতে প্রচুর লোডশেডিং হচ্ছে, প্রচুর বিদ্যুৎ সংকটে মানুষ ভুগছেন এবং এই তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ সংকট মানুষের জীবনে খুব বড় বাজে পরিস্থিতি তৈরি করেছে আনডাউটেডলি। সংকটটা কি হয়েছে, আমি
সেদিনও বলেছিলাম, আর একটু ডিটেইলে যাব, কিন্তু অ্যাকিউট সংকটটা হচ্ছে আমরা প্রাথমিকভাবে যদি বলি আমরা আমাদের প্রয়োজনীয় অ্যামাউন্টের গ্যাস বহুদিন থেকেই দিতে পারিনি। আমাদের যে রিকোয়ার্ড অ্যামাউন্ট আছে তার কাছাকাছি, আমি ভুল না করলে ৩,৮০০ মিলিয়ন যে ঘনফুট গ্যাস প্রতিদিন, সেটা আমরা পারি না, এটা কাছাকাছিও ছিল না। আমরা এলএনজি কিনে, মানে আগের সরকারের সময় থেকে তাদের নীতি ছিল যে আমাদের গ্যাস যা আছে সেটা আমরা এক্সপ্লোর না করে আমরা এলএনজি কিনবো, এলএনজি টার্মিনালে নিয়ে আসতে হয়, তারপর সেখানে রিগ্যাসিফিকেশন করতে হয়, আবার গ্যাসে কনভার্ট করতে হয়। আপনারা জানেন এরকম দুটো প্ল্যাটফর্ম আছে আমাদের। এর মধ্যে একটা প্ল্যাটফর্ম যেটা আমেরিকান কোম্পানি এক্সিলারেট এনার্জি অপারেট করে, সেটায় একটা দুর্ঘটনা হয়েছে, অগ্নিকাণ্ড হয়েছে, খুব বড় দুর্ঘটনা হয়নি, কিন্তু এটা আর কাজ করতে পারছে না। এই কারণেই একটা বড় অংশের গ্যাস সাপ্লাই কমে গেছে। এই সংকটটাই আসলে আমরা এখন পড়েছি। এতে শিল্পে গ্যাসের সমস্যা হয়েছে, এতে বাড়িতে, ইনফ্যাক্ট এগুলো সব একসাথে কাজ করার পরও যে আমরা সব জায়গায়, আপনারা অনেকেই বাড়িতে দেখবেন অনেক সময় গ্যাসের চাপ থাকে না, আমার নিজের বাসায় গ্যাসের চাপ থাকে না, সুতরাং আমি এটা নিজে ভুক্তভোগী, আমি জানি। সো আমাদের সংকট আগেই ছিল। এখন যখন একটা টার্মিনাল থেকে গ্যাস আসা বন্ধ হয়ে গেল, এইটা মারাত্মক ক্রাইসিস তৈরি করলো শিল্পে, বাসা বাড়িতে, সিএনজি পাম্পগুলোতে আমরা দেখবো, যেগুলো আমাদের চোখে পড়ে প্রচুর, সিএনজি স্কুটারের লম্বা লাইন হচ্ছে, গাড়ির লাইন হচ্ছে, এই সংকট হয়েছে। এখন সরকার লোডশেডিং তারপরে করতে চায় না। সরকার কি করছে, যেহেতু গ্যাসের বিদ্যুৎ কেন্দ্র কমে গেছে, সরকার অত্যন্ত এক্সপেন্সিভ তরল জ্বালানি, ডিজেল বেস জ্বালানি দিয়েও বিদ্যুৎ উৎপাদন করছে। আবারও বলছি, এগুলো পাবলিক মানি। সরকার পার্থপক্ষ জ্বালানিগুলো কম ব্যবহার করার চেষ্টা করে, কারণ তার উৎপাদন ব্যয় অনেক বেশি। কিন্তু এই সংকটের কারণে সেটাও করছে, কিন্তু তারপরও লোডশেডিং হচ্ছে। কারণটা হচ্ছে এই, যখন গ্যাস কমে যায়, খেয়াল করুন আমরা বাসা বাড়িতে অনেকে ইলেকট্রিক চুলা ব্যবহার করা শুরু করেছি। একই সাথে যেসব শিল্পে ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্র ছিল, মানে তারা সরকার থেকে গ্যাস নিয়ে বিদ্যুৎ উৎপাদন করে নিজে চলতো, তাদের যেহেতু গ্যাসের সংকট হলো, তারা এখন আমাদের গ্রিডের যে বিদ্যুৎ সেটা ব্যবহার করা শুরু করেছেন। ফলে গ্যাসের সংকটের কারণে বিদ্যুতের চাহিদাও অনেক বেড়ে গেছে, যেটা আমরা এখন তরল জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র দিয়ে করেও পুরোপুরি সামলে আনা যাচ্ছে না। তার মানে এটা দাঁড়ালো আর কয়েকদিনই লাগবে, খুব বেশি সময় আর লাগবে না আমরা আশা করি। আমি খোঁজ খবর নিয়ে এসেছি, আমি জানিয়েছি আপনাদেরকে, আমি মাননীয় বিদ্যুৎ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে এই ব্যাপারে কিছুক্ষণ আগেই কথা বলে এসেছি। তাহলে গ্যাসের এই সাপ্লাইটা যদি রেস্টোর্ড হয়ে যায়, তাহলে এই যে বিদ্যুতের অতিরিক্ত যে চাহিদাগুলো আছে সেগুলো কমে যাবে, এবং গ্যাসের যে সংকট আমরা ফেস করছি সেই সংকটটা আশা করি থাকবে না ফর দ্য টাইম বিং। আমি একটা অ্যালার্মিং একটু দিতে চাই, আমাদের পৃথিবীর বর্তমান অবস্থা নিশ্চয়ই আমরা খেয়াল করছি। আমি আরেকটু পেছনে যাই, এলএনজির যে দাম ছিল, একটা সময় এলএনজি যে দামে পাওয়া যেত, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এলএনজি ওই দামে আর পাওয়া যাচ্ছিল না। কারণ কি, আমরা অনেকে জানি যে রাশিয়া থেকে পাইপলাইনে ইউরোপে গ্যাস যেত, ইউরোপের শিল্পোন্নত দেশগুলো, নর্থ স্ট্রিম 1-2 আমরা এগুলোর নাম জানি। যখন যুদ্ধ শুরু হলো, ইউরোপ ডিসাইড করলো তারা রাশিয়ার গ্যাসের উপর ডিপেন্ডেন্স কমিয়ে আনবে, সেই কারণে তারা করলো কি, এলএনজির দিকে ঝুঁকতে শুরু করলো। ফলে এলএনজির একটা সাপ্লাই ক্রাইসিস তখনই ছিল। পরবর্তীতে এখন যেখানে এসে দাঁড়ালো, আমরা মধ্যপ্রাচ্যের যে সংকট, এই সংকটটা এত ভলেটাইল, কখনো মনে হচ্ছে এটা শেষ হলো, কখনো মনে হচ্ছে এটা আরো খারাপের দিকে যেতে পারে, এনিথিং ক্যান হ্যাপেন। সেটা আমি নাগরিকদেরকে বলবো, আমাদের সামনে একটা টার্মোয়েলের টাইম আছে। আমরা স্ট্রেট অফ হরমুজ তো আছেই, তারপরে স্ট্রেট অফ বাব আল মানদেব, সেখানেও যদি ক্রাইসিস হয়, সবকিছু মিলে জ্বালানি, এবং আমি আগে অনেক আগে একদিন স্ট্রেট অফ হরমুজ দিয়ে বলতে গিয়ে বলেছিলাম, স্ট্রেট অফ হরমুজ দিয়ে কিন্তু পৃথিবীর সারের একটা বিরাট অংশ, ফার্টিলাইজারের একটা বিরাট অংশ 25-30% ওটা দিয়ে পরিবাহিত হয়। সো এই সংকটগুলো হওয়ার সম্ভাবনা আছে। সরকার তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু যে ক্রাইসিসটা গ্লোবাল, সেই ক্রাইসিসের কিছু ছড়ছাপটা, কিছু আঁচ আমাদের গায়ে আসর লাগার ঝুঁকি আছে। সো নাগরিকদের একটু প্রস্তুত থাকা, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া, এগুলো একটু দরকার আছে। এবং সবকিছুর পরও কিছু সংকট হবে, যেটা আমরা সবাইকে ভাগ করে নিতে হবে। আরেকটা ব্যাপার একটু বলা জরুরি, যে ভবিষ্যতে যেন না হয় যে আমাদের টার্মিনাল দুটোই কেন, শর্ট টার্মে তো আমাদের আসলে সাপ্লাইটা ঠিক রাখতে হবে। নিশ্চয়ই সরকার এটা আরো বাড়ানো যায় কিনা সেই চেষ্টা করবে, ব্যাকআপের চিন্তা করবে। একই সাথে গ্যাস এক্সপ্লোরেশন নিয়ে আমি আপনাদের এখানে পড়ে শুনিয়েছি যে স্থলভাগে গ্যাস এক্সপ্লোরেশন বাড়ানো হয়েছে। একই সাথে সরকার রিনিউয়েবল এনার্জি, বিশেষ করে সোলার এনার্জি নিয়ে যতভাবে সম্ভব কাজ করার চেষ্টা করছে। আপনারা খেয়াল করেছেন সরকারি ভবনগুলো বা অন্যান্য ভবনগুলোতেও কিভাবে সোলার বা বড় সোলার প্রজেক্ট করার জন্য যাবতীয় কাজ শুরু হয়েছে। কিন্তু যেটা বুঝতে পারি আমরা, এগুলো একটু টাইম নেবে। সো এই টাইমের যে ইন্টারিম টাইমটা আছে, এটাই কিছুটা সংকট আসলে হতে পারে। আমি নাগরিকদের কষ্টের প্রতি সহানুভূতি রেখেও বলতে চাই,
সরকার আসলে এই আজকে থেকে ৩-৪ বছর ৫ বছর পর, কারণ বিদ্যুৎ জ্বালানির ব্যাপারগুলো কিন্তু টাইম কনজিউমিং। আপনি যদি ইভেন অফশোর গ্যাস এক্সপ্লোরেশনের সিদ্ধান্ত নেন, সেটা আমাদের এই টেনিয়রেও আমরা আসলে পাবো না সেই গ্যাস। স্থলভাগে যদি আমরা খুব রেডিলি পাই, সেটা হয়তো আমরা শেষের দিকে পাবো। সুতরাং আমরা ব্যর্থ হয়েছে কিনা সেটার জন্য আমাদেরকে আরেকটু সময় দেওয়ার আমরা আবেদন করছি এবং লজিকলি করছি, কারণ আমরা এই পুরো সিস্টেমটা, এই প্রসেসটা, ওই সময়কার সেট আপটা নিয়ে আসলে আমাদেরকে কাজ করতে হচ্ছে। সো সব নাগরিকদের কষ্টের প্রতি সহানুভূতি রেখেই বলতে চাই, আশা করি আর কয়েকদিনের মধ্যেই এটা ধাপে ধাপে কমবে, কারণ যে টার্মিনালটা আছে সেটা একসাথে সে যত গ্যাসিফিকেশন করছে একসাথে পুরোটা পারবে না, সে ধাপে ধাপে করবে। সো ধাপে ধাপে সংকট কেটে যাবে। আবারও বলছি, সবাই একটু কাইন্ডলি আন্তর্জাতিক পরিস্থিতির দিকেও খেয়াল রাখবেন। আমাদের প্রত্যেকেরই পরিচিত মানুষজন আছে বাইরে, তারা দেখবেন যে ওসব জায়গায় আসলে কম বেশি সংকট হচ্ছে, মানে বিশেষ করে মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে পৃথিবীকে নতুনভাবে আসলে জ্বালানির ব্যাপারে ভাবতে হবে। এবং এটা আমরা নিশ্চিত যে কোনো দেশ তার নিজের দেশের ভেতর থেকে যদি জ্বালানি নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে না পারে বা মেজরিটি না পারে, সে সংকটে থাকবে। আমরা বাইরের উপরে নির্ভরতা যতটা সম্ভব কমানোর সেই চেষ্টা করে যাচ্ছি। সব রকম অপশন আমরা আসলে বিবেচনা করার চেষ্টা করছি। আমি আপাতত এখানে শেষ করছি, আপনাদের প্রশ্নের জবাব দিতে চাই। জি, সমালোচনা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটা হুমকি দিয়েছিল, পরবর্তীতে আবার কারেকশনে করেছে। এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরকম দিতে পারে কিনা, এই সম্পর্কে অবহেলা কি মনে করেন কিনা? আচ্ছা, প্রাথমিকভাবে আমি যদি বলি, এই যে জনগণ একটা জিনিস পছন্দ করেননি, তারা এটাতে প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং মন্ত্রণালয় সরে এসছে, এটা একটা সিগন্যাল। আমরা প্রায় বলি যে একটা গণতন্ত্র কেন আসলে কাজে লাগে। আমরা যদি একটা ভুল করে থাকি, সেই ভুলটা শুধরে নিচ্ছি। এমনি যদি এটা আবার বলি, আমি আপনাদের কাছে এটার বিবেচনার ভার ছেড়ে দিলাম, মানে যেটা ভিত্তি নেই এমন অভিযোগও তো হয়। আমাদের সোশ্যাল মিডিয়াতে একদম সিন্ডিকেটেড ক্যাম্পেইন হয়, যেগুলো ভুল তথ্য বা মিথ্যা তথ্যের উপরে ভিত্তি করে। সেগুলোরও একটু দায়িত্বশীলতা আমরা তো এক্সপেক্ট করতে পারি। আপনি যেটা বলছেন যে ভাষাটা, সেটা মানুষকে আহত করেছেন, তারা প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং মন্ত্রণালয় বা সরকার সেখান থেকে তাদের অবস্থান নিয়ে সরে এসছেন। আমি এটাকে বরং অ্যাপ্রিসিয়েবল ব্যাপারই মনে করি। কখনো কখনো আমরা, মানে পৃথিবীর কোনো সরকার নিখুঁত সরকার না। আমি অনেক আগে একদিন বলেছিলাম, শ্রেষ্ঠতম সুশাসনের যে দেশগুলো আছে ওখানে কোনো নিখুঁত সরকার এক্সিস্ট করে না। বাট আমরা চিরকাল ডেমোক্রেসির ফাইটটা করেছি এই কারণে, উইথ অল দ্য প্রবলেমস, আমাদেরও সমস্যা আছে, সংকট আছে, আমাদেরও অদক্ষতা আছে, কোনো রকম কোনো জায়গায় নানান বিপদ আছে, নানান রকম ত্রুটি আছে, কিন্তু এটা এভাবে কাজ করে যে আমরা রেসপন্ড করতে হয়, রেসপন্ড করি। এই কারণেই আসলে এতদিন এই গণতন্ত্র গণতন্ত্র আলাপটা আমরা করেছি আর কি। আমরা অলরেডি বলেছি, এটা প্রুফড না, প্রত্যেকের যার যার অভিযোগ আছে। আমি কিন্তু এই তথ্যগুলো সব মাননীয় মন্ত্রীর সাথে কথা বলে এসছি, সেজন্য আমি জানাতে পারবো, কারণ আমি জানতাম আজকে জ্বালানি নিয়ে কথা হবে। মাননীয় মন্ত্রী আমাকে ডেকেছেন, এটা একটা ইম্পর্টেন্ট কথা। এটাও কতটা গুরুত্বপূর্ণ, আমি সংস্কৃতি মন্ত্রণালয়ে একটা প্রেস ব্রিফিং এ ছিলাম। আমাদের আগামীকাল জুলাই জাতীয় ঘর উদ্বোধন হচ্ছে জানেন, সেটার জন্য আমি যখন আসছি তখন মাননীয় মন্ত্রী আমাকে ডেকেছেন যে ওনার সাথে একটু যদি দেখো। তার মানে উনিও কতটা কনসার্ন যে অভিযোগগুলো আছে। প্রিপেইড মিটারের একাধিক পরীক্ষা নিরীক্ষা সরকারের সময় হয়েছে, যেখানে প্রিপেইড মিটার এবং আমাদের আগের মিটারের সাথে রেখে বুয়েটের নেতৃত্বে কোথাও কিন্তু সমস্যা পাওয়া যায়নি। এখন যার যার দ্বিগুণের প্রুফড বলছেন, এটা আসলে কেউ একজন বলছেন, যার যার অভিযোগ আছে, আমরা শুরুতেই বলেছি, তারা তাদের নিকটস্থ যে জায়গা আছে অভিযোগ নিয়ে যান। এবং আমি বলছি, কেউ যদি অভিযোগ সেখানে করে অভিযোগ করতে না পারেন বা প্রতিকার না পান, প্রতিকার মানে এই না যে উনি সঠিক, প্রতিকার মানে হচ্ছে আমরা এটা অ্যাসেস করেছি, সেটা যদি না পান নিশ্চয়ই আমি সেটা নিয়ে কাজ করবো, আমরা কথা বলবো। সো আমি আবারও বলছি, যাদের অনেক বেশি বিল আসার অভিযোগ আছে, তারা কাইন্ডলি নিকটস্থ যে কর্তৃপক্ষ আছে বিদ্যুৎ জ্বালানির, সেখানে যাবেন, অভিযোগ করুন, ফর্মাল অভিযোগ করুন, রাষ্ট্রীয়ভাবে চলে, অভিযোগ করুন। সেটাও যদি কোনো সমস্যা, আপনি আবার সেটা ফেসবুকে বলুন যে আমি গিয়েছিলাম, গিয়ে আমার এটা হয় নাই, আমরা নিশ্চয়ই এই ব্যাপারগুলো করবো। আমি আবারও বলছি যে মাননীয় মন্ত্রী ডেকেছেন, কারণ এই সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে তিনি নিজে কনসার্ন আছেন। একটা সরকার সবকিছুর দিকেই মনোযোগ দেওয়ার চেষ্টা করছে। জি, আমি আসছি, উনি বলছেন। আমাদের সামনে একটা সম্ভাবনাময় দুয়ার। আমরা অনেক বছর ধরে ব্রিক্সের জন্য আমাদের দেশের বিগত গভর্নমেন্ট প্রচেষ্টা চালিয়ে সদস্য হন। এই সুযোগটা আপনারা কিভাবে দেখছেন, আপনি কিভাবে দেখছেন, আপনার সরকার কিভাবে দেখছে, সেই সাথে
আপনারা এই ব্যক্তি সদস্য হওয়ার জন্য আপনারা সরকারের প্রচেষ্টা কতটুকু? আমি আগেও একদিন বলেছিলাম, আসলে এখানে তো আমি কিভাবে দেখছি এটা বলার সুযোগ নেই, আমি এখানে সরকারকে প্রতিনিধিত্ব করছি। এই ব্যাপারে আসলে আমাদের এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এই ব্যাপারে আলাপ আলোচনা চলছে, এটুকু বলতে পারি। কারণ গ্রসলি একটা জিনিস হয়েছে, আমাদের সরকার বা আগে থেকে আমরা চাই যত বেশি মাল্টি জায়গায় যেখানে অনেক মানুষ আছে, অনেক দেশ আছে, সেগুলোর সাথে কানেক্টেড হওয়ার একটা সাধারণ চেষ্টা ইন্টারিমের সময় আমরা দেখেছি। সেটা আমাদের সরকারের সময়ও যে গ্রস নীতি হিসাবে থাকবে, কিন্তু একটা জোটে যাওয়ার সাথে আসলে আরো অনেক রকম বিচার বিবেচনা আছে, সবকিছু মিলিয়ে আসলে সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু সরকার এই ব্যাপারে নিশ্চয়ই বিবেচনা করছে, এটুকু বলতে পারি। সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার কাছাকাছি পর্যায়ে এখনো আসেনি। জি, আমি আসছি। জি। এবং গ্যাসের মিটারেরও একই অবস্থা। আচ্ছা, আমি যেটা বলছেন এটা আরেকটা দাবি। এটা হলো কোনো ভুলের ব্যাপার না, এটা সরকার জানিয়ে এই কাজটা করছে, এবং আপনাদের পয়েন্ট হচ্ছে এটাকে দিয়েই যেতে হবে কিনা। আমি এই জবাবটা আমার কাছে আসলে নেই। আমি এটা নিশ্চয়ই আগামী ব্রিফিং এ আমি এই কথাগুলো বলবো, এবং আপনাদের সাথে মানে নীতিগতভাবে আমারও মনে হয় যে এটা চলতেই থাকবে, এটা ঠিক হচ্ছে কিনা। নিশ্চয়ই আমি কথা বলবো। মানে শুরুতেই কি টাকা, শুরুতেই কি না, তাহলে কি আপনার বরং আপনার টাকা পাওয়ার কথা ছিল। আচ্ছা আচ্ছা, আপনি মিটারও কিনছেন আবার। আচ্ছা ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি এটা অ্যাক্টিভলি আমি নিশ্চয়ই। আচ্ছা, আমি একটু সিরিয়ালি আসি ভাই, প্রশ্ন করতে আমি আসবো। মাননীয় উপদেষ্টা, আমরা সাম্প্রতিককালে দেখছি যে এনসিপির নেতাদের মুখে তারা অসাংবাদিক, অসংসদীয় এবং শালীনতাহীন বক্তব্য দিয়ে যাচ্ছেন সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রীদের বিরুদ্ধে। আমার ইভেন প্রধানমন্ত্রী সহ আমার বক্তব্য হলো যে সরকারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা নেওয়ার উদ্যোগ আপনারা নেবেন। আচ্ছা, একটা জিনিস হলো এরকম যে আমরা কোন কথা বলতে পারি কোন কথা বলতে পারবো না, এটা খুব সাবজেক্টিভ ব্যাপার। এটা হলো এক নম্বর কথা। আর আমাদের আইন আছে, কেউ যদি কারো কোনো মন্তব্যে তিনি তার সম্মানহানি হয় বলে মনে করেন, তাহলে তিনি সেটা ব্যাপারে তিনি ব্যবস্থা নিতেন। সরকার আসলে এই ব্যাপারে সরকারের দিক থেকে কোনো কিছু আশা করার প্রশ্ন নেই। কোনো মন্তব্য যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে হয়, তিনি যদি সংক্ষুব্ধ হন, তিনি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অপশন আমাদের কিন্তু পেনাল কোডে আছে আমাদের, এমনকি ডিজিটাল মাধ্যমে হলে সেখানেও আছে। সেটা তো ব্যক্তি পর্যায়ে, যদি সরকারের কোনো মন্ত্রী বা সরকারের মন্ত্রীও ব্যক্তি। আমরা একটা কথা বলেছি যেটা সরকার আসলে রেসপন্ড করবে, আমরা অলরেডি কাজ শুরু করেছি, আমাদের একটা প্যানেল হয়েছে লয়ারদের। ডিসইনফরমেশন প্লিজ, মানে আপনি আমাকে গালি টালি দিলেন, ধরুন আমি ব্যক্তিগত, আমাকে অনেক গালিগালাজ করা হয়, নানান নামে টামে ডাকা হয়, ঠিক আছে, আবার আমি তাতে সমস্যা দেখি না। কিন্তু আপনি আমার মুখে আমার ছবি দিয়ে মিথ্যা কথা বলবেন। ধরুন আমি যদি বলি যে লোডশেডিং হচ্ছে, তাতে সমস্যা কি, আপনাদের বিদ্যুৎ বিল তো কম আসতেছে। বেশ কয়েক সপ্তাহ আগে এরকম একটা ফটো কার্ড, কোনো কারো নাম না দিয়ে আমার একটা ছবি দিয়ে দিয়েছে। ইটস আ ডিসইনফরমেশন। আমি বলেছি আমাদের এই বছরের লক্ষ্যমাত্রার অর্ধেক খাল খনন করা হয়েছে, ফটো কার্ড হয়েছে, সারা দেশের অর্ধেক খাল খনন করে ফেলা হয়েছে। আমরা এই একটা জায়গাতে আমি প্রত্যেককে সচেতন হতে বলি, মানে যারা সরকারে বা দায়িত্বে থাকেন, ক্ষমতার কাছাকাছি থাকেন, সারা পৃথিবীতে তারা ট্রোলড হন, গালিগালাজ হয়। আমি ব্যক্তিগতভাবে তারা যা ভাষা ব্যবহার করছেন অনেকের সাথে আমি দ্বিমত প্রকাশ করি। আবার আমি একই সাথে মনে করি এটা কনসিকুয়েন্সও তারা ফেস করবে। আমি মনে করি এটা শর্ট টার্মে হয়তো তারা কিছু মানুষের এক ধরনের গেইন দেখছেন, কিন্তু দিনের শেষে তারা রিজেক্টেড হবেন পলিটিক্সে, এটা আমি মনে করি। আর আমি একই সাথে মনে করি যে এসব ব্যাপারে সরকার খুব কঠোর কোনো ব্যবস্থা নেওয়া এটা কোনোভাবেই ঠিক হবে না, সরকার করবে না। ব্যক্তিরও তো আবার টলারেন্স ভিন্ন আছে। এই যে বললাম আমার বিরুদ্ধে মানহানি মামলা করার মতো ঘটনা ঘটে, কিন্তু আমি সোফার আমার মানহানি হয়েছে বলে মনে করি না, কারণ কেউ কারো মানহানি করতে পারে আমার মনে হয় না। কিন্তু আবারও বলছি, আমার বিরুদ্ধে যখন ডিসইনফরমেশন হয় সেটা আমার গায়ে লাগে, কারণ আপনি তথ্য হিসাবে বলছেন যে আমি এটা বলছি। এম আই দ্যাট স্টুপিড যে আমি বলছি বিদ্যুৎ কম ব্যবহার করলে আপনার বিদ্যুৎ খরচ কম হবে, বিদ্যুতের সংকটে থাকা মানুষকে আমি এই কথা বলছি? এটা তখন
কেউ কেউ আবার একটু বিশ্বাসও করছেন, লোকজন বলে ও তো সরকার একটা দায়িত্ব থেকে মাথা নষ্ট হয়ে গেছে, সবারই দেখি মাথা নষ্ট হয়ে যায়, ওনার ব্যাপারে ভাবছিল উনি ভালো, এইসব কথাবার্তা বলছে কেউ কেউ। তো এই জিনিসগুলো যেন না হয় কাইন্ডলি, এটাকে আমার কাছে খুব বড় অপরাধ মনে হয়। অন্য জিনিসগুলো ইউ ক্যান সে এনিথিং। মাননীয় উপদেষ্টা, 3 সপ্তাহ আগে একটা প্রশ্ন করছিলাম এনআইডি দিয়ে, আপনি বলছিলেন যে যুক্ত দেখবেন, জি, কোনো আপডেট আছে কিনা? আপডেট আছে। তার পরবর্তীতে আমি নিজেই ভুক্তভোগী। আমাকে যে স্মার্ট কার্ডটা দিয়েছে, স্মার্ট কার্ডে আমার বাবার নামে ভুল। আমি এটা যখন ব্যাংকে যে অ্যাপ ডাউনলোড করতে গেলাম তখন দেখি যে আব্দুলের জায়গায় রসুলবার দেয় না। এখন স্মার্ট কার্ডটাও তালা দিচ্ছে, আবার অনলাইনটাও তালা। আমি এটা নিয়ে যোগাযোগ করেছি এবং আশা করি, আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি যেন এই সংকটগুলো একসাথে, মানে যেটা হয় ব্যক্তিগত দু একটা কেস না, এটা তো একটা ব্যাকলগ আছে বিরাট, এবং আপনারা জানেন এর মধ্যে নানান রকম ক্রাইসিস আছে। আমি এটা আমার জায়গা থেকে আমি তাদেরকে জানিয়েছি এবং এটার ব্যাপারে আমি পার্সু করছি। আমি আশা করি একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা যাবে। আমাদের সরকারের অন্যতম একটি পরিকল্পনা হচ্ছে ইনসাফ, অর্থাৎ জাস্টিস, একটা ন্যায় বিচারক সরকার, তো সেটা তো আইন মন্ত্রণালয় কর্তৃক করে থাকে। আইন মন্ত্রণালয় সারা বাংলাদেশের অবস্থান, যে বিচারকদের নিয়ন্ত্রণ করে আইন মন্ত্রণালয়, প্রশাসন, যে অতিরিক্ত সচিব আছে সে। এখন সেই ভদ্রলোকের ব্যাপারে আমার কাছে যে রেকর্ড আছে, সে বিগত ফেসিস সরকারের সময় সে এই হাবিবুল ইসলাম কায়েস, সে মানুষদেরকে নিষ্পাপ নিরীহ মানুষদেরকে ধরে ধরে ফাঁসি দিত এবং নানাভাবে সাজা দিত। সেই লোক এখন 5ই আগস্টে বিপ্লবের পরে এসে টাকা দিয়ে মানুষের কাছ থেকে দেতাছে টাকা, সেই লোক এসে তার সব লোকজনকে সারা বাংলাদেশে এই যারা জেলা দায়রা জজগুলো আছে তাদেরকে নিয়োগ দিয়ে এখন প্রত্যেকটা আদালতে দেদারসে ঘুষ বাণিজ্য চলছে। এবং আমি নিজে গিয়ে ইনভেস্টিগেশন করে দেখেছি প্রত্যেক এমন কোন আদালত নাই যেখানে ঘুষ হচ্ছে না, দেদারসে লুটপাট চলছে এবং মানুষ হয়রানি আর ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং ভুল অর্ডার দিচ্ছে। যে জামিন পাবে তাকে জামিন দেওয়া হচ্ছে না, ভুয়া মিথ্যা মামলা এখনো যদি সেই আগে ফেসিসের মতো চলে, তাহলে আচ্ছা আমি এটা ধরতে পড়ছি। আচ্ছা, আমি ব্যক্তিকে সরিয়ে রেখে কয়েকটা গ্রোস কথা বলি। সেটা হচ্ছে ন্যায় বিচার নিশ্চিতে আসলে সরকারের কিছুটা রোল আছে। সেটা হচ্ছে একটা সরকার বিশেষ করে ফৌজদারি মামলার ক্ষেত্রে তার ইনভেস্টিগেশন করার অধিকার আছে, আসামিকে ধরার অধিকার আছে, একটা ভালো চার্জশিট দেওয়ার অধিকার আছে এবং সে মামলা কন্টিনিউ করার অধিকার আছে। বিচার দিনের শেষে ডিসচার্জ হয় বিচার বিভাগের দ্বারা। এখানে সরকার আসলে কিছুই না, এটা একটা আলাদা বিভাগ। মানে আমরা একটা সময় এটা হয়েছে আমাদের স্টেটের কনসেপ্ট থেকে তো আমরা সরে গিয়েছিলাম, আমরা বিচার বিভাগও যে এক ব্যক্তির নিয়ন্ত্রণে আমরা একটা সিটিং চিফ জাস্টিসকেও দেশ থেকে বের করে দিতে পারেন, এরকম ঘটনা ঘটেছিল। তাহলে ন্যায় বিচার নিশ্চিতের একটা অংশ সরকার, আরেকটা অংশ বিচার বিভাগ। এবার আপনি অধস্তন আদালতে যে কথা বললেন, এটা সরকারের নিয়ন্ত্রণের কথাটা আসলে এভাবে ঠিক না। আমাদের এখন পর্যন্ত কনস্টিটিউশনের আর্টিকেল 116-এ সরকারের কিছুটা প্রভাব আছে, সরকার এটা করতে পারে, কিন্তু উচ্চ আদালতের ফাইনাল অনুমোদন ছাড়া নিম্ন আদালতে কোনো বিচারকের বদলি পদোন্নতি হয় না। এটা কিন্তু আমাদের একটা মিসপারসেপশন আছে, সরকারের কিছু রোল আছে। এটা নিয়ে তো ইনফ্যাক্ট এতদিন আলাপ যে বিচার বিভাগের পূর্ণ পৃথকীকরণ কিভাবে হবে, এই আলাপটা হচ্ছিল। সুতরাং আমি আমি আর ব্যাপারে ওইভাবে স্পেসিফিকলি বলছি না, কোনো ব্যক্তি এটার সাথে আসলে থেকে যে পুরো করতে পারবে, নট নেসেসারি। সেম কথা আবারও বলছি, আইন মন্ত্রণালয় উচ্চ আদালতের বিচারকের কে কি করবে ওনার কোন রকম কোনো কিছু করার নেই। নিম্ন আদালতের ক্ষেত্রে বদলি, পদোন্নতি, ছুটি বা এসব যা যা আছে সেগুলোর ক্ষেত্রে তাদের কিছু সুপারিশ আছে। আবারও বলি প্লিজ, সরকার একচ্ছত্র কোনো অধিকার নিম্ন আদালতের উপর রাখে না। আর্টিকেল 116 পড়ে দেখবেন। প্রধান বিচারপতির সাথে পরামর্শ করে রাষ্ট্রপতি মানে সরকার এখানে করবেন এটা। তার মানে সরকারের প্রপোজাল যদি উচ্চ আদালত থেকে এন্ডোর্স না হয়, অনুমোদিত না হয়, সরকারের কোনো সিদ্ধান্ত আসলে নিম্ন আদালতেও কার্যকর হবে না। সেই বিবেচনায় আমরা এটা বলবো প্রাথমিকভাবে যে সরকার এটা করে ফেলছে, ব্যাপারটা এভাবে ফ্রেম করা ঠিক না। কিন্তু আপনার ওই জায়গার সাথে আমি নিশ্চয়ই, যেহেতু বাকি কি ঘটেছে এটা যেহেতু আপনি নিজে ইনভেস্টিগেট করেছেন, যেখানে মানুষের হয়রানি হচ্ছে নানান ফর্মে, এবং আপনারা যেহেতু অভিযোগ করছেন, এটা এই জায়গায় না আরো বিভিন্ন জায়গায় এই অভিযোগ আছে আগের সরকারের সময় বিভিন্ন সময় যেগুলো খুব পজিটিভ রোল না, এমন রোল প্লে করা মানুষজনের বিভিন্ন দায়িত্বে আছে।
সেটা দেখছি। আপনি খেয়াল করবেন বিভিন্ন জায়গায় গ্র্যাজুয়ালি একটা সিস্টেম তো আসলে দিনের শেষে এনাদের উপরেই দাঁড়িয়ে থাকে। সেই যে আপনার অভিযোগ হলো, সেগুলো নিয়ে যদি আরো অথেন্টিক রিপোর্ট বা বিভিন্ন কিছু আসে, সরকার ধাপে ধাপে নিশ্চয়ই ব্যবস্থা নেবে। আমি আসছি। আচ্ছা আচ্ছা আমি উনি একটু আগে পেছনে ইয়ে করছিলেন। জি আমার নাম লিটন, আমি মিডি নিউজে আছি। জি আমি একটা জিনিস জানতে চাই, কালকে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন আমাদের বেনজির আহমেদের বিষয়, সাবেক আইনমন্ত্রী বেনজির আহমেদের বিষয়টা আমাদের ব্যাখ্যা দিয়েছেন। আমার একটা বিষয় জানার বিষয়, সেটা হচ্ছে যে উনি বৃহস্পতিবার, গত বৃহস্পতিবার আমার যতটুকু জেনেছি, বৃহস্পতিবার উনি জামিন পেয়েছেন, জামিন পেয়ে উনি বের হয়ে গেছেন। আমরা জানলাম রোববারে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন উনি সারা শহীদের প্রোগ্রামে ছিলেন, উনি বলছেন আমি ঘন্টাখানেক আগে জেনেছি। আমরা এতদিনের পরে জানলাম কেন? ওইখানকার উইং গুলো কি কাজ করে? আমাদের দুটো উইং, একটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, একটা হচ্ছে দুটোই কাজ করছে, যেটা কিনা আমরা আনার চেষ্টা করছি। আমরা 2-3 দিন পরে জানলাম কেন বিষয়টা? মানে আমার কপাল খারাপ। আমি ভেবেছিলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এটা নিয়ে কথা বলার পর আমার আর কিছু লাগবে না, আমি প্রস্তুত ছিলাম না। এই প্রশ্ন ওনার পরে জানলাম, জানার কারণটা গ্যাপটা কেন এখানে? আপনাদের কোনো কাজ করছি কিনা? আমি নিশ্চিত নই, আমি এটা জবাব আসলে দিতে পারছি না। সবচেয়ে ভালো হতো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো গতকাল কথা বলছিলেন, তাকে এই প্রশ্নটা করা গেলেই সেটা বেস্ট অপশন হয়। সেটা আপনাদের এই গ্যাপটা কেন? বৃহস্পতিবার হলো, অথচ আমরা রোববারে জানলাম। আমি আসলে এই ব্যাপারটা নিশ্চিত নই। আমি খোঁজ নিতে পারি আর স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলবো, আর তাকে জিজ্ঞেস করা, তিনি যেহেতু নিজে এটা বলেছেন, আমার মনে হয় এই জন্য আপাতত আমরা এটা নিয়ে না বলছি। তবে ইটস এ ভ্যালিড পয়েন্ট, কেন আমরা দেরি হলো, আমি নিজে চেষ্টা করবো জানার, যে তারপর আপনার কাছে আসবো। আমরা তো আজকে 4 তারিখ, আগামীকাল তো 5 তারিখ, যে ঐতিহাসিক দিন গণঅভ্যুত্থান দিবস আগামীকাল। তো এটা একদিনে আসে নাই, এটা আপনিও এটার সাথে কাজ করছেন, আমরাও করছি। তো এই যে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি, এই শক্তি এখনো ওই যে প্রশ্নের মধ্যে আছে যে নানাভাবে মানে এক না বা ভিন্নতা আছে, এরকম একটা মাঠে ঘাটে এরকম প্রচার আছে। এই সুযোগে দেখেন এই শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠতেছে এবং বিভিন্ন জায়গায় বিদ্যমান আছে। আপনি যে আইন বিচার বিভাগের কথা বলছেন, কোন রায় দিচ্ছে দেখে মানে 5 বছর 10 বছর অন্তরে কোন সম্পৃক্ত না, মিথ্যা মামলা, গায়েবী মামলা সাজা দিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে সে বিচারকরা এখনো বহাল আছে, বহাল তবিয়তে আছে। আপনার তথ্য মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় এই ফ্যাসিবাদের বহাল তবিয়তে আছে। আজকে এই কথাটা বলতেছি, আগামীকালকে আমাদের সেই ঐতিহাসিক দিন, জি শেখ হাসিনা পতনে সমস্ত ডিপার্টমেন্ট ধ্বংস করে দিয়ে গেছে, যেটা ওই যে বিদ্যুৎ, গ্যাস, সব। আমার প্রশ্নটা যে এই ফ্যাসিস্ট আবার আগামীকালকে উনি কোন ইয়েতে বক্তব্য রাখবেন, আমরা যারা মিডিয়ার লোক, আপনাদের আদালতের, আপনি বলছেন আদালতের একটা রায় আছে যে ওনার সংবাদ প্রচার করা যাবে না, কিন্তু আমরা বিভিন্ন পত্রিকায় লিড, সেকেন্ড লিড, টেলিভিশন সব জায়গায় লিখছে আগামীকাল উনি বক্তব্য রাখবেন, ফলো করে প্রচার করতেছে। তাহলে এটা আদালত অবমাননা করতেছে এবং সেই ক্ষেত্রে আপনারা যেহেতু এর অথরিটি, আপনারা সেই বিষয়ে কোনো পদক্ষেপ নেবেন কি? যে ফ্যাসিস্টের দোসররা বাংলাদেশে এখনো বিদ্যমান, সকল স্তরে বিদ্যমান, সকল স্তরে বিদ্যমান। আমরা যে আমাদের লোক রক্ত সেটা বাস্তবায়ন হয় না আপনাদের কাছে, যেহেতু আপনারা সরকারের জনগণ বসাইছে, আপনাদের কাছে প্রত্যাশা সেটা বাস্তবায়ন হবে। আমি আপনার পয়েন্টটা ধরতে পারছি। 5 অগস্ট শেখ হাসিনার পতন এবং পলায়ন, সাথে পলায়ন বলতে হবে, এবং উনি একা নন। আমরা একটু স্মরণ করি, আমাদের সব খারাপ খবরের মাঝেও যদি আমরা একটু মাঝে মাঝে চিন্তা করি, 5 তারিখ যা হয়েছিল, আমার মনে হয় আমাদের লোডশেডিং, আমাদের দাম বৃদ্ধি, এগুলোর কষ্ট থেকেও কিছুটা আনন্দ আমরা পেতে পারি। দল বল নিয়ে এই যে ধরুন শ্রীলঙ্কার পতন হয়েছিল, গোতাবায়া রাজাপাকসে কি একেবারে কয়েক হাজার লোক নিয়ে পালিয়েছিলেন? পালাননি। আসছি, উনি করবেন তারপর পালিয়ে গেছেন, এবং পালানোর পরও আমি একমত, দেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে প্রশাসন এবং অন্যান্য জায়গায় তার সাথে অ্যালাইন মানুষজন রয়ে গেছে। চাইলেই এত মানুষকে আসলে এখান থেকে সরিয়ে ফেলতে পারবেন না, এটা হলো স্বাভাবিক কথা। 15 বছর তো, ফর গডস সেক, 15 বছরে আপনি ওপরের দিকে যত অফিসার্স গেছেন বিভিন্ন লেভেলে, এটা খালি এই ব্যুরোক্রেসির কথা বলছেন, সরকারের বিভিন্ন পর্যায়ে যারা গেছেন, তারা 15 বছর ধরে সব ওই জায়গাগুলো নিয়েছেন। এখন এই জায়গাগুলো রিপ্লেস করা আসলে খুব সোজা না। আমি নিজে এখন আসতে গিয়ে দেখি, ধরুন আমি এভাবে বলি, একজন খুব জুনিয়র একজন যদি প্রমোশন পান না, তাকে আপনি প্রমোশন দিচ্ছেন, একটু ফাস্টার করবেন, কিন্তু তারও তো দক্ষতা তৈরির প্রশ্ন আছে।
হঠাৎ করে আপনি কাউকে নিয়ে যাওয়া, কারণ অনেকগুলো ধাপে, প্রত্যেকটা ধাপে কিন্তু মানুষের শেখার ব্যাপার আছে। এই ধরনের জটিলতা আছে, চেষ্টা চলছে, এই কাজও চলছে, শুধু চেষ্টা না, কাজও চলছে। আবার এমন ভাবে কাজটা করা হয় নাই যে যাতে সিস্টেমটাই, ভঙ্গুর সিস্টেমটাই শেষ হয়ে যায়, ভাঙাটা আরো ধ্বংস হয়ে যায়, কারণ দিনের শেষে আমাকে মানুষকে সার্ভিস দিতে হবে। আর প্রধানমন্ত্রীর ব্যাপারে আমার সাবেক শেখ হাসিনার কথা বলছি, তিনি যখন বক্তব্য দিচ্ছেন, এর আগের বারও আমরা একটা ব্রিফিং দিয়েছি, পত্রিকাগুলোকে একটা নির্দেশনা দিয়েছি, আমার চোখে পড়েনি যে তিনি আবার বক্তৃতা করবেন এই ধরনের নিউজ যদি কেউ দিয়ে থাকে। দিয়েছে, কালকে করবে, এটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। আমরা আগের বার একটা সতর্কতা দিয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনাদের মানে যারা করেছেন তাদের ব্যাপারে। আমরা এবার আবার স্মরণ করিয়ে দেব যে এই কাজ কেউ যেন না করেন, এটা থেকে বিরত থাকেন, কারণ এটা আদালতের নির্দেশ আছে। আমাদের সরকার কিন্তু আদালত নয়, আমি আগেও একবার বলেছিলাম। কেউ যদি সংক্ষুব্ধ হন শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেয়া ভুল হচ্ছে, তার বক্তব্য প্রচারিত হতে দেওয়া উচিত, কেউ যদি মনে করেন, তিনি কিন্তু আদালতে যেতে পারেন, ওই রায়টাকে চ্যালেঞ্জ করতে পারেন। বাট আনলেস আদালত এরকম একটা রায় দিচ্ছে, এটা মেনে চলা প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা ব্যক্তির জন্য কর্তব্য। এবং সরকারের কাজ হচ্ছে আদালতে যে সিদ্ধান্ত আছে সেটা এক্সিকিউটেড হচ্ছে কিনা। সরকার তো এক্সিকিউটিভ, সে সেটা ব্যাপারে ব্যবস্থা নেবে। আপনাকে বলার জন্য ধন্যবাদ। আমি এই ব্যাপারে নিশ্চয়ই আমরা আবার একটা সবাইকে স্মরণ করিয়ে দেবো। আমি আসবো, উনি বলছিলেন, আসছি, উনি একটা প্রশ্ন করতে চেয়েছিলেন মনে হয়, তারপর আপনার কাছে। জি, যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়নি ব্রিক্স সম্মেলনে। জি, মন্ত্রীদের পাশাপাশি উনি ভারতের হাই কমিশনারের সাথে এখানে এসে দেখা করেছেন, যেটা কূটনৈতিকভাবে বা কতটা যায় কিনা। এবং আমরা শুনেছি এটা সত্যি, আপনারা আরো জানবেন যে উনি সাগরের সূত্র দিয়ে সেটা দেখা করেছেন। আগামীকাল ৫ আগস্ট শেখ হাসিনা তার চোরে বক্তব্য দেবেন, এমন তথ্য আছে। সবকিছু মিলিয়ে দেশের ভূ রাজনীতি কোন দিকে যাচ্ছে? আসলে সরকার কি আসলে ভূ রাজনৈতিক ভাবে কোন রকম স্ট্রেচে আছে বা আমি মনে করি না সরকার পুরো রাজনৈতিক স্ট্রেসে আছে কিনা। মার্কিন দূত যিনি এসছেন, তিনি ভারতীয় হাই কমিশনের সাথে দেখা করেছেন, উনি ফিরে গেছেন এবং খুবই ইন্টারেস্টিংলি তিনি বাংলাদেশ থেকে ভারতে গেছেন সরাসরি, এরকম কথাও দেখলাম কেউ কেউ লেখার চেষ্টা করেছে। আপনারা নিশ্চয়ই জানেন তিনি আসলে ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত, সাথে ওনার এক্সট্রা দায়িত্ব আছে। তো তিনি এসছেন, এগুলোকে আমি আসলে মানে খুব মানে অন্যভাবে দেখার কিছু নেই। কার কার সাথে পার্সোনালি দেখা করেছেন আমরা সরকারিভাবে যেহেতু ইনফর্ম নই, সে ব্যাপারে আমি মন্তব্য করছি না। সরকার জিওপলিটিক্যাল কোনো টেনশন বা চাপে নেই। শেখ হাসিনার বক্তৃতার কথা যদি বলেন ৫ তারিখে, যেটাকে আপনি উল্লেখ করলেন, ব্যর্থের আস্ফালনের বেশি আমার কিছু মনে হয় না। মানে শি ওয়ান্টস টু বি রিলেভেন্ট। আমরা এই যে এখনো কিছুটা কথা যে বললাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে উনি ওই আহ্বান জানিয়েছিলেন, সে আহ্বান জানিয়েছিলেন, পতনের পর কি হয়েছে? কিচ্ছু হয়নি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও গতকাল এই একই জবাব দিয়েছেন যে তাদের সেই সক্ষমতা নেই। আমি আগেও একদিন বলেছি, কিছু মানুষ এখনো ওই দল সমর্থন করে, বিভিন্ন জায়গায় বেনিফিশিয়ারিজ আছে, প্রশাসন থেকে বিভিন্ন জায়গায় বেনিফিশিয়ারিজ আছেন, কিন্তু যে লিস্ট নৈতিক শক্তি লাগে একটা ফাইট করার জন্য, ভাড়াটে কিছু মানুষ দিয়ে আসলে রেখেছে। মানে এই সরকার কোনো জিওপলিটিক্যাল সমস্যায় নেই, বরং আমি বলবো যে সরকার তার সব দিকে সবার সাথে, তার জনগণ এবং রাষ্ট্রের স্বার্থে তার সম্পর্ক তৈরি করছে। যে সরকার একই সাথে আমেরিকার সাথে চুক্তি নিয়ে কথা বলছেন, যেটা ইন্টারিমের সময় হয়েছিল, আমেরিকার সাথে তার যোগাযোগ, তার সম্পর্ক চলা, একই সাথে সে রাশিয়ার সাথে, মানে এটা তো খুবই এক অর্থে সারপ্রাইজিং, সেটা হয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুতে সেখানকার জেস্টার, ইন্ডিয়ার সাথে, চায়নার সাথে, সব দিকেই। তো আমি মনে করি না কোনো রকম কোনো সংকট আছে। আর একটা কথা মনে রাখতে হবে, আগের সরকারের ডিলিং ছিল সে ক্ষমতায় থাকতে চায়, তার জন্য কিছু কিছু দেশের সাথে সম্পর্ক তৈরি করা। এই সরকারকে ক্ষমতায় থাকা বা দায়িত্বে থাকার জন্য জনগণ ম্যান্ডেট দিয়েছে, বিরাট ম্যান্ডেট দিয়েছে। সরি, আজ গট দ্য কনফিডেন্স। এখন জনগণের জন্য সে কাজ করছে। আমি কোন রকম কোনো জিওপলিটিক্যাল সমস্যা আছে বলে মনে করি না। আসছি, আমরা একটু শেষ করি, অনেক সময় হয়ে গেছে। জি, এই পালানোর সাথে যারা সহযোগিতা করেছিলেন তারা রাষ্ট্রের কোনো মানে রাষ্ট্রের সাথে সংযুক্ত কোনো সহযোগিতায় কি তিনি পালিয়েছিলেন, বা বর্তমান সরকার শেখ হাসিনাকে পলায়নে যারা সহযোগিতা করেছিলেন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনবেন? পলায়ন নিয়ে একটা কথা আছে, কতগুলো আইন ভঙ্গ হয়েছে, এগুলো নিয়ে ওই যে বলেছি যে একটা মানুষ যখন এই ধরনের আপরাইজিং হয়,
সারা পৃথিবীর হিস্ট্রি আপনি যদি দেখেন, অনেক ক্ষেত্রেই এ ধরনের ঘটনা ঘটেছে। আমরা যদি একদম প্রথম আরব স্প্রিং এর কথা বলি, বেন আলী পালিয়েছিল। তো এই ধরনের প্রবণতা আছে। এখন যারা এই ব্যাপারগুলোর সাথে ছিলেন, এটা আমি এভাবে দেখতে চাই যে এটা আসলে একটা প্যাকেজের পার্ট ছিল। মানে আমরা তো চেয়েছি যে আমরা তার কাছ থেকে মুক্ত হতে, সো এই মুক্তর সাথেই এই ব্যাপারগুলো ওভাবে ছিল। এখন কারা কারা কোনভাবে ইনভলভ ছিলেন, রোল প্লে করেছেন, সেগুলো এই মুহূর্তে তদন্তের কোনো চিন্তা সরকার করছে না। এটা ওই সময়কার যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতির সাথে ওই প্রেক্ষাপটে আসলে দেখতে হবে। আমি একটু আচ্ছা একটু এই ভাই অনেকক্ষণ করছে, তারপর আপনারটা, এন্ড ইটস দ্য লাস্ট। হ্যাঁ, জি গত 2 বছরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়া থেকে প্রায় 20 বার দেশে আসবেন। জি, আচ্ছা আমি প্রশ্নটা বলবো। জি জি, গত 2 বছরে প্রায় 20 বার মতো ঘটনা দিয়েছেন তিনি দেশে আসবেন, এবং লাস্ট একটা কথা বলছেন যে আমি জানতাম চন্ডীগড় যাচ্ছি, কিন্তু আমাকে যদি নিয়ে আসেন দিল্লিতে, বিমান পাঠিয়ে দিলে আমি আবার চলে যাবো, এবং সেটা আলটিমেট দিচ্ছেন চূড়ান্ত একটা ডেট দিচ্ছেন ডিসেম্বর। বর্তমান সরকার আমাকে কিভাবে রিসিভ করবে? রিসিভ করে না, আমি আগে একদিন এটা জবাব দিয়েছি। সেটা হচ্ছে মানে খুব হাস্যকর কথা, আমরা ওনাকে চাইছি আপনি আসুন, আমরা চাইছি না। আমরা ভারতকে চিঠি লিখছি। এই যে ভারতের হাই কমিশনার যে দেখা করছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা, প্রত্যেকটা জায়গায় কি কথা ছিল, তাকে আমরা আনতে চাই, এবং যতদিন উনি ওখানে আছেন উনি কোনো রাজনৈতিক বক্তব্য দেবেন না। এবং আপনারা খেয়াল করবেন, ভারতের পার্লামেন্টের একটা কমিটি রিপোর্ট দিয়েছে এবং তারা মনে করে যে শেখ হাসিনা ওখানে বসে কোনো রাজনীতি করা উচিত হবে না, সে পারমিশন দেওয়া ঠিক হবে না। তো সুতরাং এটা খুব হাস্যকর লাগে, যাকে আমি ধরে আনতে চাই পারলে, কারণ আমাদের তো চুক্তি আছে, যে বিনিময় চুক্তি, আমি ওনাকে ধরে বেঁধে আনতে চাই। উনি বলছেন আসবেন, তো আসুন, আমরা প্রস্তুত আছি। এবং আবার এটাও বলেছি, কিন্তু এটাকেও আবার অনেকে মিস ইন্টারপ্রিট করেছেন, আমরা তার প্রতি কিন্তু ন্যায় বিচার নিশ্চিত করব। দ্যাট মিনস আইনগত যা যা, উনি তো অবশ্যই গ্রেফতার হবেন, উনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। উনি গ্রেফতার হওয়ার পরে ওনার যা যা আইনগত অধিকার উনি সেটা এক্সারসাইজ করুন, লয়ার আনুন, ফাইট করুন, ডিফেন্ড করুন। এতে আদালত যে রায় দেবে, সেই মৃত্যুদণ্ড বহাল বা ওনাকে খালাস যাই দিক, আমরা তো যেহেতু আদালতকে মানি, আমরা তো আদালতকে মেনে আদালতে গেছি, আমরা সেটার জন্য মেনে নিতে প্রস্তুত আছি। তিনি ন্যায় বিচার পাবেন, সুতরাং আসুন, আমরা প্রস্তুত আছি। জি, আমরা শেষ প্রশ্ন। আমরা তো হিন্দু মতের একটা অবস্থানের কথা বলছি। আমরা দেখছি যে গত 2 দিন আগে আমাদের একজন নির্বাসিত লেখক তসলিমা নাসরিন অভিযোগ করছেন যে গত 32 বছর ধরে কোনো সরকারি তাকে দেশে আসতে দিচ্ছে না। এই বিষয়টা এবং তার ভিন্ন মত প্রকাশের জন্য আপনার এবং বিএনপি সরকারের বিরুদ্ধে তার অভিযোগ আছে যে বিএনপি সরকার তাকে পাঠিয়ে দিয়েছিল, পরে দীর্ঘদিনের কোনো সরকার তাকে আসতে দেয়নি। আপনাদের সরকার তাকে দেশে আনার জন্য কোনো উদ্যোগ নেবে? আমরা তাকে আনার জন্য কোনো, আমি তসলিমা নাসরিন, যারা শোনেননি, তিনি দেশের বাইরে আছেন এবং উনি বলছেন তার দাবি যে কোনো সরকার তাকে দেখে আসতে দেয়নি। তাকে আনানোর জন্য কোনো উদ্যোগ সরকারের কাছে নেই। তিনি আসবেন কিনা, তিনি আসার জন্য তিনি কি কি করতেছেন, সেটা একেবারেই তার সিদ্ধান্ত। এটা তার সিদ্ধান্ত। তিনি তার সিদ্ধান্ত অনুযায়ী যদি যা যা প্রসেস আছে, প্রসিডিওর আছে, তিনি চাইলে সেটা করতে পারেন। তারপর সরকার সিদ্ধান্ত নেবে তার ব্যাপারে কি সিদ্ধান্ত হবে, কিন্তু সরকারের উদ্যোগ নেওয়ার কিছু নেই। আমি শেষ করি। আমাদের খুব খ্যাতিমান কয়েকজন কবি সাহিত্যিক, শামসুল হক সাহেব, কেন্দ্রনাথ মিলন ভাই এবং অনেক খ্যাতিমান সম্পাদকদের বিরুদ্ধে ওনাকে শ্রীতহানি চরিত্র গঠন এবং ওনাকে রেপ করার একটা অভিযোগ আছে। এগুলো কি দেখার কোনো সুযোগ আছে? ওই যে একই ব্যাপার, উনি অভিযোগ এনেছেন, কিন্তু উনি যদি কখনো আসেন, উনি যদি দেশের আইনের আশ্রয় নেন, ফৌজদারি অপরাধ কিন্তু তামাদি হয় না, ফৌজদারি অপরাধ থেকে যায়। উনি যেহেতু ভুক্তভোগী, তিনি যদি মনে করেন তিনি যেসব লেখকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এনেছেন, তিনি যদি মনে করেন আদালতে যাবেন, তিনি নিশ্চয়ই যেতে পারেন। আর সেটা ডিপেন্ড করবে তিনি এই দেশে যদি আসেন সেটার উপরে। থ্যাংক ইউ ভেরি মাচ।